2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত। এবার জনতুষ্টির বাজেট হচ্ছে না বললেন পরিকল্পনা উপদেষ্টা। সবার মতামত নিয়ে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বললেন আলী রিয়াজ। দ্রুত নির্বাচনী সংস্কার শেষ করার তাগিদ জামায়াতের। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ, 48 ঘন্টার আলটিমেটাম। প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ। এবং চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির 4% নিচে নামার ইঙ্গিত উন্নয়ন সহযোগীদের। রাজনৈতিক স্থিতিশীলতাকে পূর্ব শর্ত বলছেন অর্থনীতিবিদরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি বুশরা জাহানিমা। এবার বিস্তারিত। 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বিদেশি ঋণের পরিমাণ 86,000 কোটি টাকা, বাকিটা আসবে সরকারের তহবিল থেকে। এনইসি সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, এবারের বাজেট জনতুষ্টির হবে না, তবে ঘাটতি কমানোর চেষ্টা করবে সরকার। টেকসই বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক ঋণ শোধের চেষ্টার কথাও তুলে ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ঘাটতি কমিয়ে টেকসই বাজেট ব্যবস্থাপনা গড়তে চায় সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। টেকসই মানে হলো যে ঋণের ফাঁদে পড়ে না যায়, যেন যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। দেশের বাস্তবতা বিবেচনায় রেখে বাজেট দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এতে পরবর্তী সরকার কোনো সমস্যায় পড়বে না। দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না, এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় গিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরো পরের বছরের বাজেটের উপর। অতীতের রাজনৈতিক বিবেচনায় প্রকল্প পাশের ফলে অপব্যয় হয়েছে বলেও দাবি করেন পরিকল্পনা উপদেষ্টা। দুদকও অ্যাক্টিভেটেড হয়েছে সেগুলোর ব্যাপারে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সবার মতামতে অত্যন্ত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বলে জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকেও ভূমিকা রাখতে হবে। সকালে জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আর জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বেশি সময় না নিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। নির্বাচন কমিশনের অনেক ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। কাজে আমাদের সমর্থন থাকবে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। এবং বাংলাদেশ যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচনই এটার সলিউশন। দীর্ঘ 9 মাসেও অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় কোনো একটি গোষ্ঠীর হাতে শক্তিশালী করতে সরকার নির্বাচন বিলম্বিত করছে বলে অভিযোগ করেন তিনি। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হলে আন্দোলনের নামার হুঁশিয়ারিও দেন ফারুক।
এই সরকার নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু করেছে কারো ইশারায় কাউকে আরো শক্তি জোগাড় করার জন্য একটা ব্যবস্থা করছে। আমার নেতার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে, পত্রিকা দেখলাম 90,000 কোটি টাকা এই কয়েক মাসে আবার নাকি লুট হয়েছে। কারা ভাইলেন ভাগ বাটোয়ারা? এখন তো হাসিনা নাই, কোন হাসিনার প্রেতাত্মা আছে? সে প্রেতাত্মাগুলোর বাইর করার জন্য প্রত্যেক দিন আমরা বলে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দলের। সাম্য হত্যার বিচার এবং জড়িতদের গ্রেফতারে 48 ঘন্টার সময় বেঁধে দেয় তারা। দাবির সঙ্গে একমত সাধারণ ছাত্ররাও, বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটির নেতারা বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ক্যাম্পাসগুলোতে দোসরদের পদধ্বনি বহাল। স্বৈরাচার শক্তির, ফ্যাসিস্ট শক্তির জনগণ বা তাদের সমর্থকরা এখনো ক্যাম্পাসে বিতরণ করছে। সাম্য হত্যার 5 দিন পার হলেও আইওয়াস ছাড়া বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ সাদা দলের। এক্ষেত্রে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। দেশকে একটা অরাজকতা অবস্থায় নিয়ে আসছেন আপনারা। সাম্যকে অত্যন্ত টার্গেটেড কিলিং করা হয়েছে, এই কারণে সাম্যর ফিউমারাল আর্টারিতে আঘাত করা হয়েছে। আপনি ভাইস চ্যান্সেলর হিসাবে আপনার সন্তান সবাই আপনি সরকারকে আলটিমেটাম দিয়ে আসবেন যে আমার সন্তানের হত্যার বিচার আমি চাই। এদিকে সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দোষীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি জানান তারা। যে প্রশাসনের সদিচ্ছার অভাবের জন্য এখন পর্যন্ত আমাদের সাম্য হত্যার যে আসামি, প্রকৃত আসামি, তাকে এখন পর্যন্ত ধরা হয় নাই। নিরাপত্তার অভাবে আছি আমরা ধরেন বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে এবং এ থেকে আমাদের নিরাপত্তা এটা আমাদের বিঘ্নিত হয়। আমরা চাই যে যাতে বাইরে বহিরাগত যাতে ক্যাম্পাস এবং গাজার যে আড্ডাটা এটা যাতে আর না হয়। সাম্য হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন শিক্ষার্থীরা। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে ছাত্রদল। সেই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, শাহবাগে সাম্য হত্যার বিচারে ছাত্রদল নেতারা কি বলছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কেমন জানাবেন? যেমনটি বলছিলেন এমা, যে কিছুক্ষণ আগে কিন্তু এই শাহবাগে ছাত্রদলের কর্মসূচি চলছিল এবং সেই কর্মসূচিতে কিন্তু তারা পরবর্তী যে কর্মসূচি সেটি ঘোষণা করেছেন। এবং যদি একটু আমার সাথে তাদের একজন প্রতিনিধি আছেন, আমরা একটু তার কাছ থেকে শুনতে চাচ্ছি যে আসলে আপনাদের পরবর্তী কর্মসূচিতে কি ছিল। সাম্য হত্যার বিচারের দাবিতে আজকে শাহবাগে যে প্রতিবাদ সমাবেশ ছিল, সেই সমাবেশ পরবর্তীতে সকল নেতাকর্মীর দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছি। এখান থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অলরেডি আপনারা ইতিমধ্যে অবগত আছেন। যেই পর্যন্ত সাম্য হত্যার আজকে 5 দিন অতিবাহিত হওয়ার পরেও যেহেতু কোনো মানুষই এখন পর্যন্ত কে আসামি এবং কোন প্রক্রিয়ায় তাদেরকে ধরা হবে এবং আদৌ এটা সুষ্ঠু বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে কিনা এখানে আমরা সন্দিহান। যে কারণে আমাদের কর্মসূচি কন্টিনিউ অব্যাহত থাকবে। আমরা ভিসি এবং প্রভিসি সহ প্রক্টর সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে অভিযুক্ত বা যারা এখানে দায়বদ্ধ আছেন তাদের প্রত্যেকের কাছে আমরা কনসার্ন পৌঁছে দিয়েছি। ছাত্র দলের রক্ত এত সহজেই আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে আমরা দিব না। আমরা অতীতে যতগুলো হত্যাকাণ্ড ছাত্র দলের নেতাকর্মী হয়েছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে গিয়েছি এবং আজকেও এই সাম্য হত্যার এই ধারাবাহিক আন্দোলন আমরা চালিয়ে যাব ওই পর্যন্ত যেই পর্যন্ত আমাদের এই ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত না হবে। আমার কাছে এই ছিল শাহবাগ প্রান্ত থেকে সর্বশেষ। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সেনা সদস্যরা। সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। কর্মসূচিতে যোগ দেন তাদের পরিবারের সদস্যরাও। বিক্ষোভকারীরা জানান, বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে। নিরাপত্তার জন্য প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
আমি যেখানে যেখানে গেছি সেখানে সেখানে একটাই কথা বলেছে, তুমি বিএনপি করো, তোমার গুণাগোষ্ঠী বিএনপি করে, তোমার কোনো ঠাঁই নেই, প্রয়োজনে তোমার এলাকার থেকে তাড়াই দেওয়া হবে। আমার মৃত্যুর ভয় পর্যন্ত দেখা যাচ্ছে। আমি কার কাছে যাব ভাই? যেখানে আজকে আওয়ামী লীগ সরকার নাই সেখানে, তাই আমরা আজকে ন্যায্য দাবি পাচ্ছি না। আর যখন সরকার ছিল তখন কিভাবে আশা করি আমরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে কাল ব্লকেট কর্মসূচি দিয়েছে তার সমর্থকরা। টানা চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি থেকে নতুন ঘোষণা দেওয়া হয়। এদিকে নগর ভবনে প্রবেশের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। ফলে কর্পোরেশনের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রবিবার টানা চতুর্থ দিনের মতো দক্ষিণ সিটির নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। সেখান থেকে ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে নানা স্লোগান দেন তারা। কর্মসূচির কারণে গুলিস্তান থেকে বঙ্গবাজার সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র বলে দাবি করা হয় অবস্থান কর্মসূচি থেকে। এই রায়ের পক্ষে আমরা মাঠে হাজির হয়েছি। আমরা চাই অতি বিলম্বে ওনাকে শপথ গ্রহণ করা হোক। দুষ্ট চক্র এই ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে এই নগরবাসীর সেবা থেকে বঞ্চিত করছে। ইশরাক হোসেনকে এই রায়, হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে তাকে এই নগর ভবনে বসে দেন, অন্যথায় দুর্বার আন্দোলন করে তোলা হবে। গেজেট হয়ে গেছে, তারপর তাও দিচ্ছে না, তার মানে এটা ষড়যন্ত্র আছে। মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন ইশরাকের সমর্থকরা। আমরা অবিলম্বে দাবি জানাই, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের অবিলম্বে শপথ করাতে হবে। আর কাল বিলম্ব হলে আমরা সরকার পতনের আন্দোলন ঘোষণা করব। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ সচিবালয় থেকে সারা বাংলাদেশ ঘেরাও করার কর্মসূচি পালন করব। আমরা ঢাকাবাসী আমাদের যোগ্য অধিকার চাচ্ছি। সকলের দাবি একটাই, কোর্টের থেকে রায় দিছে, নির্বাচন কমিশন গেজেট করছে, এখন আমাদের ইশরাক হোসেনের শপথ নেওয়ার ঘোষণা দিবে, আমরা রাজপথ থেকে চলে যাব। বিক্ষোভের অংশ হিসেবে নগর ভবনের মূল ফটকে তালা দেয়া সহ প্রতিটি রুম ও লিফট বন্ধ করা হয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বার্শ মাউন্টেড বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা সচল করার উদ্যোগ নিয়েছে দুদক। আগামী 15 জুলাই এ বিষয়ে করা আবেদনের শুনানির দিন ধার্য করেছে আপিল বিভাগ। রোববার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 2007 সালের 2 জুলাই তৌফিক-ই এলাহি চৌধুরী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। যে মামলাটা সেই মামলা, এটাই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও 6 জন, মোট 7 জন আসামি ছিল, বেশিরভাগই বিদ্যুৎ বিভাগের মামলা। এই মামলাটা 2010 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। এই আমি যে পিটিশনটা করেছি এটা স্পেসিফিক শেখ হাসিনার পার্ট, এটা হয়েছিল, অ্যাপ্লিকেশন করেছিল, সেই অনুযায়ী বাতিল করে দিয়েছিল। এইটার বিরুদ্ধে এখন দুদক স্টেপ নিয়েছে টু ফাইল লিভ পিটিশন। 7 জন জজ একসাথে বসেই শুনবেন এবং আগামী 15 জুলাই এটা তারিখ নির্ধারণ করেছে ফুল বেঞ্চে শোনার জন্য। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। ভাটারা থানা পুলিশ জানায়, নুসরাত ফারিয়াকে থানায় আনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 4% নিচে নেমে আসবে বলে জানিয়েছে উন্নয়ন সহযোগীরা। এ প্রাক্কলনকে বাস্তবসম্মত বলছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি 5% হবে বলে মনে করেন তিনি। আরও পতিত সরকারের মতো ফুলিয়ে ফাঁপিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে কিছুটা কম হলেও এতে আশাহতের কিছু নেই বলে মনে করেন ব্যবসায়ীরা। রেজা খানের প্রতিবেদন। বিশ্ব এবং অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমার সম্ভাবনা দেখা দিয়েছে।
চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.৩% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলছে এ হার হতে পারে ৩.৯%। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৮%। আগের ডেটাগুলো আসলে ট্রু ডেটা ছিল না, এটাকে বেলুনিং করা হয়েছে, বাবলিং করা ছিল। প্রকৃত ডেটা রিপোর্টিংটা হয়, সেক্ষেত্রে যদি কিছু কমেও তাতে করে আসলে আশাহতর কিছু নাই। সারা ওয়ার্ল্ডে যে চ্যালেঞ্জগুলো চলছে এবং বাংলাদেশেও যে চ্যালেঞ্জগুলো গেল, এগুলো সব কিছু মিলে যে জিডিপি এখন আমাদেরকে সাস্টেন করে থাকতে হবে। প্রতি বছরই রাজস্ব আদায়ে 15% পর্যন্ত প্রবৃদ্ধি হচ্ছে, আর বিনিয়োগ ও শিল্পায়ন ধরে রাখা সম্ভব হলে জিডিপির প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে বাড়বে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে, আলটিমেটলি যে জিনিসটা, যে আশঙ্কার কথা আমরা বলছি, গ্রোথ কমে যাবে, সেটা হয়তো নাও কমতে পারে। এই বছরে আমি বলবো না, এটার একটা ইম্প্যাক্ট, সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আসবে। এখন প্রায় 4 লক্ষ কোটি টাকা আমরা NBR থেকে রাজস্ব আদায় করছি। এটি কিন্তু 1972-73 সালে 166 কোটি টাকা মাত্র। প্রতি বছর প্রায় 14-15% করে আমাদের প্রবৃদ্ধি হয়েছে। এদিকে সার্বিক পরিস্থিতির বিবেচনায় জিডিপি প্রবৃদ্ধি কমার আভাসকে বাস্তবসম্মত বলে উল্লেখ করলেন বিশ্বব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ। বিনিয়োগের ক্ষেত্রে যেটা প্রবৃদ্ধির একটা বড় সূত্র, সেখানে কিন্তু কোনো রকম ঘুরে দাঁড়ানোর লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। সেই হিসাবে যে প্রাক্কলনগুলি করা হয়েছে যে 4% বা তার আশেপাশে থাকবে, এটা আমার কাছে মনে হয় বাস্তব। আগামী বছর প্রবৃদ্ধি এই বছরের চেয়ে বেশি হবে যদি আমাদের রাজনৈতিক আভ্যন্তরীণ স্থিতিশীলতা থাকে। জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের নেয়া সংস্কার উদ্যোগের বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। যে এই সংস্কার কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে, এগুলি যদি এগিয়ে যায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। নিশ্চয়তাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের 96% শিক্ষার্থী দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় বলে জানিয়েছেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রাজধানীতে এক আলোচনায় নিজস্ব জরিপের আলোকে এমন তথ্য দেয় সংগঠনটি। এতে বক্তারা বলেন, ক্যাম্পাস রাজনীতি, প্রশাসনিক উদাসীনতা, পুরনো আইনগত কাঠামো এবং ছাত্রদের রাজনৈতিক সচেতনতার অভাব ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছে। এসইউ সেলিমের প্রতিবেদন। প্রাইভেট ইউনিভার্সিটিকে সেই ক্ষমতা দেওয়া উচিত। বাংলাদেশে নিয়মিত ছাত্র সংসদ পুনঃপ্রতিষ্ঠা শীর্ষক সেমিনার আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ও UK ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এতে দেশের 96% শিক্ষার্থী দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চায় দাবি করে নির্বাচনের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র প্রতিনিধি ও ছাত্র সমন্বয়করা। ডাকসু ইলেকশনটা রেগুলার করেছিল, এই অংশটা অ্যাড করা যেত। আর এটি যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকেও এনকম্পাস করে, সো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ক্যান বি দ্য ইন্টারভিউ। ডাকসু এগুলোর গঠনতন্ত্র সংশোধন বলি বা কিভাবে আমরা একাডেমিক ক্যালেন্ডারে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে নিয়ে আসতে পারি, এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। 96% স্টুডেন্ট তারা মনে করেন যে মার্চ থেকে 6 মাসের ভিতরেই ছাত্র সংসদ নির্বাচন সম্ভব। সবার অংশগ্রহণমূলক একটি ব্যবস্থা থাকবে। তাদের চাহিদাকে রেসপেক্ট করা উচিত সকল রাজনৈতিক সংগঠনের, সেটা আমার মনে হয় এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনরুজ্জীবিত করার পাশাপাশি দায়িত্বশীল নাগরিক নেতৃত্ব তৈরি হবে বলেও মন্তব্য করেন। লিডারশিপ তৈরি হওয়ার যে ক্ষেত্রটা, সেই লিডারশিপটা তৈরি হচ্ছে না, এবং তৈরি না হওয়ার ক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে গিয়ে যেটা স্যারের স্টাডিজ কিছুটা যে পলিটিক্যাল এডুকেশন। তাহলে স্টুডেন্ট যারা এরকম বের হয়ে আসবে, those who will come out from this process, তাহলে স্টুডেন্টরা কিন্তু ওখান থেকে তৈরি হয়ে আসবে। ডাকসু বা যে কোনো ছাত্র সংসদ নির্বাচনের সেটি আমরা জানি, এর পাশাপাশি গণতন্ত্র চর্চার বিষয় সেটিও গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পেছনে গভীর ও জটিল বাস্তবতা রয়েছে বলে দাবি করা হয়। তবে সব জটিলতা নিরসন করে আগামী 2 মাসের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়। এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলোতে নির্বাচন করা জরুরি, নির্বাচন করার পূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 2 মাসের যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবে হামাস রাজি হলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 53,200 ছাড়িয়েছে প্রাণহানি। ওদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরিতে টর্নেডো তাণ্ডবে অন্তত 25 জন নিহত এবং 5 সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
একদিকে আলোচনা, অন্যদিকে বর্বর হামলা। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চলা তাণ্ডবের মাঝে কদাচিৎ যুদ্ধবিরতি বা আলোচনা হলেও তা আমলে নেয় না হানাদার ইসরায়েল। মন চাইলেই হায়নার মতো হাসলে পড়ে গাজার নিরীহ মানুষের উপর। শনিবারও হয়েছে তাই। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই উপত্যকাটিতে বিমান হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারায় অন্তত 78 ফিলিস্তিনি। কাতারের রাজধানী দোহায় চলা ওই বৈঠকে হামাস ইতিবাচক সাড়া দিলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। জিম্মিদের পরিবারের আশঙ্কা, ইসরায়েলের নতুন অভিযান পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে টর্নেডো। স্থানীয় সময় শনিবার ভোরে শক্তিশালী টর্নেডোর আঘাতে কেন্টাকিতে 14 এবং মিজৌরিতে 11 জনের মৃত্যু হয়। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়াদের অভিযান চলছে। টর্নেডোর আঘাতে 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় 1,40,000 পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত, এবার জনতুষ্টির বাজেট হচ্ছে না বললেন পরিকল্পনা উপদেষ্টা। সবার মতামত নিয়ে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বললেন আলী রিয়াজ। দ্রুত নির্বাচনী সংস্কার শেষ করার তাগিদ জামায়াতের। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ, 48 ঘন্টার আলটিমেটাম। প্রেস ক্লাবের সামনে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ। এবং চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 4% নিচে নামার ইঙ্গিত উন্নয়ন সহযোগিতার। রাজনৈতিক স্থিতিশীলতাকে পূর্ব শর্ত বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগের সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।